Dear students, Assalamu alaikum. How are you? I hope you are well by the grace of Almighty Allah. আজকে আমি তোমরা যারা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য সেন্টেন্সের উপরে একটি ভিডিও আমরা করতে যাচ্ছি। তো এখানে এই ভিডিওতে তোমরা কি পাবে? হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কি, কত প্রকার, সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের গঠন এবং 3-4 এর জন্য বিশেষ করে মিক্স সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও ছোট একটু ডিসকাশন থাকবে, সংক্ষিপ্ত একটি আলোচনা থাকবে ভার্ব এবং টেন্সের উপরে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা যদি বলি হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কি, তাহলে আমরা কি বলতে পারি? A sentence is a group of words that makes a complete sense by itself. একটি বাক্য হচ্ছে একগুচ্ছ শব্দ যা মিলে একটি পরিপূর্ণ অর্থ প্রদান করে। নোট দ্যাট, একটি লক্ষণীয় বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। A sentence begins with a capital letter. ক্যাপিটাল লেটার দিয়ে সেন্টেন্স শুরু হবে and ends with a full stop, এবং ফুল স্টপের মাধ্যমে শেষ হবে, অথবা একটি কোশ্চেন মার্কের মাধ্যমে শেষ হতে পারে, অথবা একটি এক্সক্লেমেটরি মার্কের মাধ্যমে শেষ হতে পারে। তো চলো আমরা উদাহরণ দেখে নেই। দিস ইজ এ পিকচার অফ সাকিব। সাকিব প্লেস ক্রিকেট। তো এখানে ফুল স্টপ দ্বারা বাক্যটি শেষ হলো। সাকিব সাবজেক্ট, প্লেস ভার্ব, ক্রিকেট অবজেক্ট। ফুল স্টপ দ্বারা সেন্টেন্স শেষ হলো। ইজ সাকিব প্লেইং ক্রিকেট? সাকিব কি ক্রিকেট খেলছে? তাহলে এখানে কোশ্চেন মার্ক দ্বারা শেষ হলো। আমরা আগেই বলেছি ফুল স্টপ দ্বারা অথবা কোশ্চেন মার্ক দ্বারা, অথবা হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ এক্সক্লেমেটরি মার্ক দ্বারা। তাহলে এটা একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই এক্সক্লেমেশন মার্ক দ্বারা শেষ হলো। তাহলে এই 3 প্রকারের বাক্য শেষ হয়: ফুল স্টপ, কোশ্চেন মার্ক অ্যান্ড এক্সক্লেমেটরি মার্ক। তো চলো আমরা এবার সেন্টেন্স কি জানা হলো, এখন আমরা সেন্টেন্সের কত প্রকার কি কি এটা একটু দেখে নেই। হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ সেন্টেন্স? একটি সেন্টেন্সে কতগুলো অংশ থাকে? তো আমরা যদি দেখি, এ সেন্টেন্স ইজ মেড আপ অফ 2 পার্টস। দুটি অংশ নিয়ে একটি সেন্টেন্স গঠিত। যেমন প্রথমে থাকবে সাবজেক্ট, দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন ইন এ সেন্টেন্স অর হোয়াট ইজ বিং স্পোকেন অ্যাবাউট। যে বাক্যে কাজটি করে বা অ্যাকশনটি নেয় তাকেই বলা হয় সাবজেক্ট। আর প্রেডিকেট, আরেকটি অংশ হচ্ছে প্রেডিকেট, দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেলস আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। বাক্যের যে অংশ সাবজেক্ট সম্পর্কে বলে সেই পুরো অংশটাকে আমরা প্রেডিকেট বলবো। তো চলো একটি উদাহরণের মাধ্যমে দেখে নেই। দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল। এই বাক্যটিকে যদি আমরা 2 ভাগে বিভক্ত করি, দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল, তাহলে এটি একটি অংশ, এটি একটি অংশ। এই অংশটিকে বলা হয় সাবজেক্ট এবং এই অংশটিকে বলা হবে, পুরো অংশটি হচ্ছে প্রেডিকেট। তাহলে দ্য লায়ন এখানে সাবজেক্ট, ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল প্রেডিকেট। তো আমরা 2 ভাগে বিভক্ত করলাম। এছাড়া আমরা ইচ্ছা হলে আরেকটু ভাগ করতে পারি, যেমন জন লাইকস চকোলেট। তো এই অংশটাকে আমরা সাবজেক্ট আলাদা করলাম, অবজেক্ট আলাদা করলাম এবং ভার্বকেও আলাদা করলাম। তাহলে এখানে লাইকস হচ্ছে ভার্ব, চকোলেট হচ্ছে অবজেক্ট এবং জন হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটি বাক্যকে আমরা ইচ্ছা করলে প্রথমে 2 ভাগে ভাগ করতে পারি, সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেট আবার কোন কোন অংশ নিয়ে গঠিত? ভার্ব এবং অবজেক্ট। ভালো করে খেয়াল করো, প্রেডিকেট 2টি অংশ নিয়ে গঠিত, ভার্ব এবং অবজেক্ট। আবার এক্সটেনশনও থাকতে পারে, যেমন এই বাক্যে ভার্ব হচ্ছে ইজ, দ্য কিং হচ্ছে অবজেক্ট, আর অফ দ্য জঙ্গল এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এভাবে তোমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইভাবে যদি তোমরা চিহ্নিত করতে পারো তাহলে তোমাদের জন্য সেন্টেন্স মেক করা খুবই ইজি হবে। বিশেষ করে রাইটিং পার্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি জানতে পারলাম? একটি সেন্টেন্সে 2টি অংশ থাকে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রেডিকেট। আবার প্রেডিকেট
দুইটি অংশ নিয়ে গঠিত, ভার্ব এবং অবজেক্ট নিয়ে গঠিত সাধারণত। এছাড়াও এক্সটেনশন থাকতে পারে। তো এরপরে আমরা দেখে নেই, অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। অর্থ অনুসারে বাক্য 5 প্রকার। তোমরা হয়তো অনেকেই এটা জানো। যেমন প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেই বাক্য দ্বারা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝায় এই সেন্টেন্স দ্বারা। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যে বাক্য দ্বারা প্রার্থনা করা বোঝায়। আর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ করা হয়। তো আমরা উদাহরণ দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ, ম্যান ইজ মর্টাল, জেরিন সিংস সুইটলি, নজরুল ইজ এ পয়েট, এগুলো বর্ণনামূলক বাক্য। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ, মে আই কাম ইন, প্রশ্নবোধক, হাউ ওল্ড আর ইউ, হোয়ার ডু ইউ লিভ। তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আর হাউ এবং হোয়ার দ্বারা আমরা WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করলাম। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স, ডু দ্য ওয়ার্ক, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে হতে পারে, অক্সিলারি ভার্ব দিয়ে, সরাসরি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, অথবা লেট দিয়ে শুরু হবে, অথবা অলওয়েজ, প্লিজ এই ওয়ার্ডগুলো দ্বারাও শুরু হতে পারে। এরপর অপটেটিভ সেন্টেন্স, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, লং লিভ আওয়ার কিং, আমাদের রাজা দীর্ঘজীবী হন। এই যে এগুলো প্রার্থনামূলক বাক্য। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ ক্লেভার দ্য গার্ল ইজ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তাহলে এগুলো তারা বিস্ময় প্রকাশ করা হলো। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্স এই 5 প্রকার এবং এগুলো উদাহরণ। এছাড়াও আমরা গঠন অনুসারে সেন্টেন্সে বিভক্ত করতে পারি। এগুলো গেল অর্থ অনুসারে। আবার গঠন অনুসারে হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর 3 কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যান্ড দে আর সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এর আগে আমরা পড়েছি অর্থ অনুসারে, এবার হচ্ছে স্ট্রাকচার অনুসারে। তো বাক্য সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স কি, এর আগে আমরা যে উদাহরণগুলো দেখেছি ওই সবগুলো উদাহরণই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে যতগুলো উদাহরণ আছে এই সবগুলো উদাহরণই হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তো আমরা সিম্পল ছাড়াও বাকি উদাহরণগুলো আমরা একটু দেখে নেই। যেমন উই অলসো স্যাং সংস টুগেদার, এটি একটি সিম্পল সেন্টেন্স। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। I live in Dhaka but my family is from Kurigram, তাহলে এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স মূলত দুটি সিম্পল সেন্টেন্সের একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। তোমাদের এই ক্লাসগুলোতে এখনই এইগুলোর দরকার নেই, তারপর আমি তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম। তো এই ছিল আমাদের স্ট্রাকচার অনুযায়ী বাক্য 3 প্রকার। এইটুকু শুধু মনে রাখবে, স্ট্রাকচার অনুযায়ী বাক্য 3 প্রকার। এখন আমরা দেখব যে সেন্টেন্স গঠন করতে গেলে কি কি বিষয় আমাদেরকে জানতে হবে। তোমরা যারা নিজে থেকে ভালোভাবে যে কোনো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে চাও, তোমাদের জন্য এই বিষয়গুলো জানা জরুরি। মুখস্থ করতে গেলে অনেক বাক্য মুখস্থ করতে হয়, কিন্তু তুমি যদি মুখস্থ ছাড়াই পারো, নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারো, তাহলে তোমার রাইটিংয়ের জন্য অনেক উপকারী হবে। ভার্বের 5টি ভিন্ন রূপ রয়েছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করি, ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি যোগ করি ওটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তো এগুলো আমাদেরকে জানতে হবে যদি আমরা সঠিকভাবে বাক্য তৈরি করতে চাই। বেস ফর্মটা কি? একদমই মূল শব্দটি যার সাথে কোনো কিছুই আর যুক্ত থাকে না, সেটাই হচ্ছে বেস ফর্ম। যেমন বিকাম, বিগিন, ব্লো, ব্রেক, চুজ, কাম, ডু, ড্র, ড্রিঙ্ক, ড্রাইভ, এগুলো হচ্ছে বেস ফর্ম। আর প্রেজেন্ট ফর্মটা কি? প্রেজেন্ট ফর্ম বিকামও হতে পারে, বিকামস হতে পারে। বাক্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা বিকামস ইউজ করব। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা বিকাম ইউজ করবো। এটা প্রেজেন্ট টেন্সের জন্য জরুরি।
বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য বা প্রেজেন্ট সিম্পল টেন্সের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেস ফর্ম একটাই হয়, আর বেস ফর্মটাই আবার প্রেজেন্ট ফর্ম ইউজ হয় অথবা এর সাথে এস বা ইএস যুক্ত হয়। তারপরে পাস্ট ফর্ম, যেমন বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, পাস্ট পার্টিসিপল বিকাম, প্রেজেন্ট পার্টিসিপল বিকামিং। বিগিন মানে আরম্ভ হওয়া, বিগেন, বিগান, বিগিনিং। ব্লো মানে বাতাস বওয়া, ব্লিউ, ব্লোন, ব্লোয়িং। তো এটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা একটু জেনে নেই যে কখন এগুলো ব্যবহার হয়। বেস ফর্মগুলো আমরা সাধারণত মোডাল অক্সিলারি পরে আমরা ব্যবহার করলে বেস ফর্মগুলো ব্যবহার হয়। এছাড়া টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। প্রেজেন্ট ফর্ম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি, পাস্ট ফর্ম আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি, পাস্ট পার্টিসিপল আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এগুলোতে ইউজ করি। এছাড়া প্যাসিভ ভয়েসও আমরা ইউজ করি। প্রেজেন্ট পার্টিসিপল আমরা কোথায় ইউজ করি? প্রেজেন্ট পার্টিসিপল আমরা ইউজ করি কন্টিনিউয়াস টেন্সগুলোতে। তো এরপরে আছে ব্রেক মানে ভাঙা, ব্রেক বা ব্রেকস প্রেজেন্ট ফর্ম, আর ব্রোক হচ্ছে পাস্ট ফর্ম, ব্রোকেন পাস্ট পার্টিসিপল, ব্রেকিং প্রেজেন্ট পার্টিসিপল। এরকম করে চুজ, চুজ, চুজেন, চুজিং, কেম, কাম, কামিং, ডু, ডিড, ডান, ডুইং, ড্র, ড্রিউ, ড্রন, ড্রয়িং, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্কিং, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ড্রাইভিং। এরকম করে তোমাদের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে যদি তোমরা ভালোভাবে নিখুঁতভাবে সঠিকভাবে সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স মেক করতে চাও, তাহলে তোমাদের এগুলো অবশ্যই মনে রাখবে। বিশেষ করে 3 এবং 4 এর জন্য সেন্টেন্স মেকিংয়ে আমরা জানি 10 মার্কস, এটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরে আমরা দেখব যে একটি চার্টের মাধ্যমে কিভাবে আমরা 12টি টেন্স দেখতে পারি। যেমন প্রেজেন্ট টেন্সে আমরা যদি বলি টিচ, তাহলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের বলতে হবে টিচেস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা আমরা কিভাবে বলতে পারি? ইজ টিচিং, এম টিচিং, আর টিচিং। পারফেক্ট টেন্সে হ্যাজ টট, হ্যাভ টট। এই যে টিচের পাস্ট পার্টিসিপল হচ্ছে টট। পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি করতে পারি? হ্যাজ বিন টিচিং, হ্যাভ বিন টিচিং। তাহলে এগুলো আমাদের প্রেজেন্ট টেন্সের 4টি প্রেজেন্ট টেন্সের রূপ, ভার্বের রূপ। এরপর আমরা দেখব পাস্ট টেন্সের 4টি ভার্বের রূপ। ওই ভার্বটাই পাস্ট টেন্সে হবে টট, কন্টিনিউয়াসে হবে ওয়াজ টিচিং, ওয়ার টিচিং, পারফেক্ট টেন্সে হবে হ্যাড টট, আর পারফেক্ট কন্টিনিউয়াসে হবে হ্যাড বিন টিচিং। তো এগুলো আমাদের পাস্ট টেন্সের 4টি ভিন্ন ভার্বের রূপ। এবার ফিউচার টেন্সে উইল টিচ, শ্যাল টিচ, উইল বি টিচিং, শ্যাল বি টিচিং, উইল হ্যাভ টট, শ্যাল হ্যাভ টট এবং উইল হ্যাভ বিন টিচিং, শ্যাল হ্যাভ বিন টিচিং। তাহলে এরকম চার্ট করে তোমরা ভার্বের যে ভিন্ন রূপগুলো আছে, প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ, পাস্ট টেন্সের 4টি ভাগ এবং ফিউচার টেন্সের 4টি ভাগ তোমরা একসাথে ভালোভাবে বুঝে বুঝে পড়ে নিতে পারো। এটাও তোমার জরুরি, বিশেষ করে তোমার মেক সেন্টেন্সের জন্য এবং যে কোনো গ্রামাটিক্যাল আইটেমের জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব ওই যে আমরা ভার্বের রূপগুলো দেখলাম 5 রকমের ভিন্ন রূপ, এগুলো তোমাদের শিখতে হবে। এগুলো খুবই কমন কিছু ভার্ব, এগুলো প্রায় আমাদের মেক সেন্টেন্স হিসেবে আসে। তো আমরা যদি 5টি ভিন্ন রূপ দেখি, বেস ফর্ম যেটা আমরা V1 দ্বারা প্রকাশ করতে পারি, প্রেজেন্ট সিম্পল ফর্ম যেটা আমরা V2 দ্বারা প্রকাশ করতে পারি, পাস্ট ফর্ম V3 দ্বারা আমরা প্রকাশ করব, পাস্ট পার্টিসিপল V4 দ্বারা প্রকাশ করব এবং প্রেজেন্ট পার্টিসিপল V5 দ্বারা প্রকাশ করব। ভি মানে ভার্ব, ভার্বের 5ম রূপ, ভার্বের 4র্থ রূপ, ভার্বের 3য় রূপ, ভার্বের 2য় রূপ, ভার্বের 1ম রূপ। তাহলে এখান থেকে আমরা যদি দেখি টেক ভার্বটা, এটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে 2টি রূপ হয়, টেক অথবা টেকস। পাস্টে টুক, পাস্ট পার্টিসিপল টেকেন, প্রেজেন্ট পার্টিসিপল টেকিং। এরপরে গো ভার্বটির প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে হবে 2টি রূপ, গো বা গোস, পাস্ট এ হবে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল হবে গান এবং প্রেজেন্ট পার্টিসিপল হবে গোয়িং। তো এরকম করে তোমরা এগুলো করার চেষ্টা করবে এবং এগুলো দিয়ে তোমরা মেক সেন্টেন্স করবে।
যদি তোমরা মেক সেন্টেন্স যেগুলো দ্বারা করতে পারবে না বা ডিফিকাল্ট মনে হবে, তোমরা নিচে কমেন্টস বক্সে তোমরা লিখবে যে স্যার আমি এটি দ্বারা মেক সেন্টেন্স করতে পারছি না, আমি করে দেব। কমেন্ট বক্সে তোমরা তোমাদের সুবিধা অসুবিধার কথাগুলো আমাকে জানাবে, তাহলে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। এবং এছাড়াও এর উপরে কোনো আরও ভিডিও তোমার লাগবে কিনা কমেন্ট বক্সে তোমরা জানাবে। তো এগুলো ধরতে পারো তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এগুলো বাসায় বসে করবে এবং ভার্বের এই রূপগুলো অবশ্যই মনে রাখবে। এরপরে আমরা দেখব সিম্পল প্রেজেন্ট টেন্স এর গঠন এবং কিছু উদাহরণ। সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপরে যদি এক্সটেনশন থাকে সেটা বসবে। যেমন আই রাইট এ লেটার, ইউ ড্রিঙ্ক ওয়াটার, দে ওয়েট ফর ইউ, উই গো টু দ্য মার্কেট। এই সবগুলি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এখানে সাবজেক্টগুলো খেয়াল করো, আই, ইউ, দে, উই, এগুলোর সাথে ভার্বের বেস ফর্মগুলোই বসেছে, এগুলোর সাথে এস বা ইএস যোগ হয়নি। কিন্তু যদি আমরা সাবজেক্ট নেই হি, তাহলে কি বলতে হবে? হি ডাজ দ্য ওয়ার্ক। খেয়াল করো এখানে বেস ফর্মের সাথে ইএস যোগ হয়েছে, কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লিয়ানা ড্রিঙ্কস ওয়াটার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ড্রিঙ্কের সাথে এস যোগ হয়েছে। তো পরীক্ষায় তোমরা যখন মেক সেন্টেন্স করবে, যদি এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত না আসে তোমাদের, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং দে, উই এগুলো দ্বারা তোমরা মেক সেন্টেন্স করবা, তাহলে তোমার এই ভুলটি হওয়ার সম্ভাবনা নেই। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাও, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, এটি মনে হয়। তাহলে আমরা লিখিতভাবে দেখি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইইএস যে কোনো একটি যোগ হয় ভার্ব অনুযায়ী। ভার্বের সাথে শেষে যদি ওয়াই থাকে তাহলে আমরা আইইএস সাধারণত যোগ করি, এটি মনে রাখবে। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস, ইএস এবং আইইএস যোগ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার মানে এক, আর থার্ড পারসন কোনগুলো? হি, শি, ইট অথবা যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। আবারও বলছি, হি, শি, ইট অথবা যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন এবং সেগুলো যদি সিঙ্গুলার নাম্বার হয়, যেমন ধরো দে, এটাও থার্ড পারসন, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার না, এটা প্লুরাল, দে দ্বারা অনেককে বোঝায়, এর জন্য দে এর সাথে ওয়েট বসেছে, এস যোগ হয়নি, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলেই ভার্বের সাথে, মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এরপরে আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আরেকটি নাম হচ্ছে প্রোগ্রেসিভ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটা হচ্ছে এরকম, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর যে কোনো একটি বসবে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করবে, তারপর অবজেক্ট, তারপরে যদি এক্সটেনশন থাকে সেটা বসাবে। তো আমরা উদাহরণ দেখি, আই এম রাইটিং আ লেটার, আই সাবজেক্ট, এম অক্সিলারি ভার্ব, রাইটিং রাইট ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং এই লেটার অবজেক্ট। তাহলে আই এর সাথে আমরা দেখলাম কি ব্যবহার হয়? এম, এটি জরুরি। হি ইজ ডুইং এ ওয়ার্ক, সাবজেক্ট অক্সিলারি ভার্ব ইজ, ডু এর সাথে আইএনজি যোগ, এ ওয়ার্ক, অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি এর সাথে ইজ ব্যবহার হয়, এটি মনে রাখবে। ইউ আর পেইন্টিং আ পিকচার, ইউ সাবজেক্ট অক্সিলারি ভার্ব, পেইন্ট ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এ পিকচার অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ এর সাথে আর ব্যবহার হয়। শি ইজ রিডিং আ বুক, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ এবং অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি শি এর সাথে ইজ ব্যবহার হয়। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে, দে এর সাথে আর ব্যবহার হয়, তারপরে প্লে ভার্বের সাথে আইএনজি যোগ করলাম এবং ফুটবল অবজেক্ট। সাবজেক্ট অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ এবং অবজেক্ট বসলো। উই আর ওয়াচিং আ মুভি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ওয়াচ ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং এ মুভি অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা সাধারণত কোনো কাজ বর্তমানে চলছে এরকম ভার্বের অবস্থা বুঝালেই সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বলি। তাহলে কি মেন বিষয়টা হচ্ছে, কোনো কাজ বর্তমানে চলছে, ভার্বের রূপ যদি এরকম বোঝায়
তাহলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী এম অথবা ইজ অথবা আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই এর সাথে এম, হি এর সাথে ইজ, ইউ এর সাথে আর, শি এর সাথে ইজ, দে এর সাথে আর, উই এর সাথে আর। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখব যেটা আমাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য খুবই ডিফিকাল্ট একটি বিষয়ে দাঁড়ায়, যে 5টি ওয়ার্ড দ্বারা 5টি বাক্য গঠন করতে গিয়ে অনেকেই 2-1টি ভুল করে ফেলে, এবং প্রতিটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করার জন্য 2 মার্কস থাকে এবং সেগুলো কাটা যায়। তো এগুলো যাতে কাটা না যায়, তোমরা যাতে শুদ্ধভাবে লিখতে পারো, কিভাবে? তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ভুল হবে না, বুঝে বুঝে প্র্যাকটিস করলে। যেমন তোমাকে একটা ভার্ব দিল লাইক, লাইক একটি ভার্ব দিল, বলা হলো তুমি এটি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। তো তুমি একটা সাবজেক্ট নাও, দে লাইক ফুটবল, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এইভাবে যদি তুমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ভাগ ভাগ করে পড়ো এবং বুঝে বুঝে পড়ো, তোমার কখনোই ভুল হবে না। এখন আমরা দে নিলাম, তাই এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লাইকের সাথে এস বাই এস যুক্ত হলো না। কিন্তু তুমি যদি হি নাও এবং এই ভার্বটি দিয়ে তুমি সেন্টেন্স গঠন করো, তাহলে কি হবে? হি লাইকস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি লাইকস ফুটবল। এখন তোমাকে দেওয়া হলো আই দিয়ে একটি বাক্য গঠন করো। আই ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। তো এই বাক্যগুলোতে আমাদের অবজেক্ট পর্যন্ত আমরা রেখেছিলাম, এখন আমরা এক্সটেনশনের একটা উদাহরণ দিলাম। আই ইট ব্রেকফাস্ট, আই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানেও একটি বাক্য শেষ করা যায়, কিন্তু তুমি একটা এক্সটেনশন যোগ করলা ইন দ্য মর্নিং, কারণ ব্রেকফাস্টটা আমরা সকালেই করি। তাহলে আই ইট ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশনের আমরা উদাহরণ দেখলাম। এরপরে ইউ দিয়ে একটা যদি বাক্য গঠন করি, ইউ ড্রিঙ্ক টি রেগুলারলি, তাহলে এটিও একটি অ্যাডভার্ব এবং এটি একটি এক্সটেনশন ওয়ার্ড। এটি মনে রাখবে, অ্যাডভার্ব, রেগুলারলি, এভরিডে, তারপর অলওয়েজ, অকেশনালি, সাডেনলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা খেয়াল করি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এস বাই এস যোগ হয়নি। এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিরাপদ ভাবে তুমি যদি সেন্টেন্স গঠন করতে চাও, তাহলে ব্যবহার করবা সাবজেক্ট হিসেবে দে, আই অথবা ইউ অথবা উই, এগুলো দ্বারা তোমরা সেন্টেন্স গঠন করলে। আর যদি এটি ভালোভাবে আয়ত্ত করতে পারো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটি দ্বারাও তোমরা সেন্টেন্স গঠন করতে পারো। এরপরে তোমাকে একটি ওয়ার্ড দেওয়া হলো বোথ। তো বোথ একটি ওয়ার্ড, এটি অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারে। তো আমি কিভাবে সেন্টেন্স মেক করতে পারি বললাম, আমরা সাবজেক্ট নিলাম দে বোথ প্লে ক্রিকেট, দে বোথ প্লে ক্রিকেট। তাহলে বোথ ওয়ার্ডটা এখানে তুমি এক্সটেনশন হিসেবেই বলতে পারো, দে প্লে ক্রিকেট, এটি একটি সেন্টেন্স, পরিপূর্ণ সেন্টেন্স। এখন তুমি মাঝখানে নিয়ে এল কি বোথ, তারা উভয়ই ক্রিকেট খেলে। এখানে দুজন বোঝানো হচ্ছে, বোথ দ্বারা দুজন, দে বোথ প্লে ক্রিকেট, তারা দুজনই ক্রিকেট খেলে। এখন বোথটা যে মাঝখানে বসবে এমন কোনো কথা নেই, বোথকে তুমি বাক্যের শুরুতেও নিতে পারো। সেক্ষেত্রে তোমাকে একটি প্রিপোজিশন যুক্ত করতে হবে। যেমন একটি ভিন্ন উদাহরণ দেখি, বোথ অফ দেম কেম হিয়ার ইয়েস্টারডে, তারা দুজনেই এখানে গতকাল এসেছিল, বোথ অফ দেম। তাহলে যখন এভাবে দিবা, তখন দে এর অবজেক্টিভ ফর্মটা বসবে, বোথ অফ দেম, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এখন তুমি যদি এই বাক্যটিকে এভাবে বলতে চাও, তাহলে কি বলতে হবে? বোথ অফ দেম প্লে ক্রিকেট। বোথটাকে যদি তুমি প্রথমে নিতে চাও, বাক্যের প্রথমে, তাহলে বলতে হবে কি বোথ অফ দেম প্লে ক্রিকেট। ঠিক এইভাবে, বোথ অফ দেম প্লে ক্রিকেট। তাহলে তুমি বোথটাকে বাক্যের মাঝখানে ব্যবহার করতে পারছো, আবার বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারছো। এরপরে মেক সেন্টেন্সের জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে প্রায় আমরা ডায়ালগ থেকে বিভিন্ন সেন্টেন্স নিয়ে আমরা মেক সেন্টেন্স করে দিই এবং এগুলো কাটা যায়। কেন কাটা যায় আমি একটি উদাহরণ দিই। যেমন অনেকেই লেখে নাইস টু মিট ইউ, এটি আসলে রাইটিং এর ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য না, এটি শুধুমাত্র ডায়ালগের ক্ষেত্রে এটি প্রযোজ্য। নাইস টু মিট ইউ, এটি একটি গ্রিটিংসের মতো, অভিবাদনের মতো।
তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এরকম একটি অর্থ দেয়। মনে রাখবে এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। টু মিট, শুধু মিট হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব, কিন্তু এর আগে যদি তুমি টু যুক্ত করো তখন এটা হয়ে যায় নন ফাইনাইট ভার্ব এবং এটি পরিপূর্ণ বাক্য হয় না। এজন্য কখনোই এটা মেক সেন্টেন্স হিসেবে লিখবে না। কি লিখবে? সঠিক হচ্ছে ইট ইজ নাইস টু মিট ইউ। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইজ একটি মেইন ভার্ব আমাদের আছে, এখানে টু মিটটা মেইন ভার্ব না, কোনো ফাইনাইট ভার্ব না, কিন্তু এখানে ইজটা মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, আর টু মিট হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো তোমরা কখনোই ডায়ালগ থেকে কোনো সেন্টেন্স পড়ে ওটা পরীক্ষার খাতায় লিখবে না। তোমরা সাধারণত আগে দেখে নিবে ভার্বটা ফাইনাইট ভার্ব কিনা। একটি ফাইনাইট ভার্ব হলেই শুধুমাত্র তোমরা ওটি দিয়ে সেন্টেন্স তৈরি করবে। যেমন নাইস টু মিট ইউ কখনোই লিখবে না, কি লিখতে হবে? ইট ইজ নাইস টু মিট ইউ, ইট ইজ নাইস টু মিট ইউ, অথবা ইট ওয়াজ নাইস টু মিট ইউ। তো ওয়াজ দিয়ে করার দরকার নেই, তোমরা সবসময় এটা এভাবেই বলবে, ইট ইজ নাইস টু মিট ইউ। কারণ সাধারণত আমরা কারোর সাথে দেখা হলে এই কথাটা বলি, আর দেখা হওয়া মানে এটা প্রেজেন্ট টেন্সে বলা, ইট ইজ নাইস টু মিট ইউ। তো এই বিষয়টি খেয়াল রাখবে তোমরা। তো আমরা বোধ দিয়ে করেছি, এখন আমরা একটি প্রিপোজিশন দিয়ে করি, যেমন অ্যাবাউট। অ্যাবাউট দিয়ে যদি আমরা একটি সেন্টেন্স গঠন করি তাহলে কি বলতে পারি? আই টেল ইউ, আই সাবজেক্ট, টেল ভার্ব, ইউ অবজেক্ট, অ্যাবাউট মাই ফ্যামিলি। তাহলে আমাদের এই পর্যন্ত সাবজেক্ট ভার্ব অবজেক্ট চলে আসে। এই পর্যন্ত আমরা একটি পরিপূর্ণ সেন্টেন্স, আই টেল ইউ, আমি তোমাকে বলি, একটি পরিপূর্ণ সেন্টেন্স হয়। কিন্তু আমরা একটি এক্সটেনশন নিলাম, অ্যাবাউট মাই ফ্যামিলি, আমি তোমাকে আমার পরিবার সম্পর্কে বলি, তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। অ্যাবাউট মাই ফ্যামিলি, ইন দ্য মর্নিং, রেগুলারলি, এগুলো হচ্ছে এক্সটেনশনের উদাহরণ। তাহলে আমরা অ্যাবাউট দিয়ে যখন একটা করলাম, এবার ফ্রম দিয়ে করি। ফ্রম আরেকটি প্রেপোজিশন। তো এটি যদি আমরা করি, মিস্টার জন ইজ ফ্রম কুষ্টিয়া, মিস্টার জন কুষ্টিয়া থেকে এসেছে, মিস্টার জন ইজ ফ্রম কুষ্টিয়া। সাবজেক্ট ভার্ব, এখানে প্রিপোজিশন, আর এখানে কুষ্টিয়া। এটাকে আমরা প্রিপোজিশন যুক্ত অংশ, যেহেতু এটাকে আমরা এক্সটেনশনই বলবো। এই বাক্যে আমরা কোনো অবজেক্ট নেইনি, প্রিপোজিশন যুক্ত অংশগুলোকে আমরা এক্সটেনশনই বলবো, এটাকে আমরা অবজেক্ট বলবো না, যেহেতু তার একটি প্রিপোজিশন আছে। তাহলে আমরা বিভিন্ন ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক দেখলাম। আশা করি তোমরা এগুলো ভালো পারবে, এবং বাসায় তোমরা যদি এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন বুঝে বুঝে করো, তারপরে কোনগুলো প্রিপোজিশন, কোনগুলো অবজেক্ট, কোনগুলো ভার্ব, কোনগুলো অ্যাডভার্ব, কোনগুলো প্রিপোজিশন, এগুলো যদি ভালোভাবে তোমরা বুঝতে পারো তাহলে আশা করি তোমাদের কোনো ভুল হবে না। সবসময় মনে রাখবে, ভার্বের রূপে কোনো রকম ভুল করো তাহলে পুরো বাক্য কাটা, আর যদি প্রিপোজিশন এগুলোতে কোনো ভুল করো তাহলে হাফ মার্কস কাটা, আর্টিকেলে ভুল করলে হাফ মার্কস কাটা। তো তোমরা কখনোই ভার্বের ভুল করতে চাবা না, এটা যাতে কখনোই ভুল না হয় এই বিষয়টি খেয়াল রাখবে, এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন এরকম বুঝে বুঝে তোমরা সেন্টেন্স মেক করবে। আশা করি তোমাদের আর ভুল হবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটি তোমাদের জন্য উপস্থাপন করতে পারি এবং তোমরা অটোমেটিক সেটি পেয়ে যাও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।